অ্যালফাবেটের বই একটি বাচ্চার কাছে আসে, জি ফর গোট, এইচ ফর হর্স, একটা ভিজুয়াল ইমেজ, একটা একটা রাইম, হামটি ডামটি অল দ্য কিংস হর্সেস, কিংস অ্যান্ড হর্সেস সব সময় একটা 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 অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে আসবো অ্যানা সোয়েল। অনেকেই নাম শুনেছেন। অ্যানা সোয়েল তার জীবনে একটি মাত্র বই পাবলিশ করেছিলেন, বইটার নাম ব্ল্যাক বিউটি। ব্ল্যাক বিউটি একটি ঘোড়া নিয়ে, কম্প্যাশন টুয়ার্ডস হর্সেস এবং অত্যাচার এবং নানান রকমভাবে ঘোড়ার ওপরে। অ্যানা সোয়েল নিজে একজন ফিজিক্যালি ইম্পেয়ার্ড লেডি ছিলেন। অ্যানা সোয়েলের ব্ল্যাক বিউটি উনি চিলড্রেন্স বুকের মধ্যে ওয়ার্ল্ডস টপ 10 চিলড্রেন লিটারেচারের মধ্যে পড়ে, কিন্তু অ্যানা সোয়েল বাচ্চাদের জন্য বইটি লেখেননি। ব্ল্যাক বিউটি ওয়াজ বেসিক্যালি রিটেন ফর দি অ্যাডাল্টস। আমি উল্লেখ করব আর্থার কনান ডয়েলের, যিনি শার্লক হোমসের একটি অমর কাহিনী রচনা করেছিলেন, সিলভার ব্লেজ, একটি ঘোড়া নিয়ে। অনেকেই আমরা গ্রানাডা টেলিভিশন থেকে সেটা দেখেছি, একটা সময় শার্লক হোমস রেগুলারলি দেখানো হতো। আমরা জানি বেনহার, আমরা বেনহারের চ্যারিয়েটের কথা জানি, আমরা বেনহারের সিনেমা দেখেছি এবং তার ঘোড়ার উপরে কন্ট্রোল দেখেছি। চ্যারিয়েট যদি বলতে হয়, সেখান থেকে আসতে হয় তাহলে মহাভারত। মহাভারতের সাথে গীতা, গীতার বইয়ের মলাট, শ্রীকৃষ্ণ রথে অর্জুনের সারথি হিসেবে গীতা পুরোটা অর্জুনকে বলেছিলেন, শুনিয়েছিলেন। ঘোড়ার ব্যাপারে বলতে হবে শেরশাহ সুরির কথা, ভীষণ উল্লেখযোগ্য একটি নাম। ইন্ডিয়ান রুপিয়া যে কারেন্সি সিস্টেম ভারতবর্ষের, সেটা ছাড়া ঘোড়া দিয়ে প্রথম ডাক প্রচলন করেছিলেন। পোস্টাল সিস্টেম, ইন্ডিয়ান পোস্টাল সিস্টেম ওয়াজ স্টার্টেড বাই শেরশাহ সুরি। 1600 প্রায় মানুষ এবং ঘোড়া তিনি তার রাজ্যে এই কাজের জন্য, ডাক ব্যবস্থার জন্য ব্যবহার করেছেন ঘোড়াকে। আমরা বাঙালি কলকাতায় গেলেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমরা দেখতে পাই সুভাষ বোসের ঘোড়ার পিঠে সেই বিখ্যাত মূর্তি, যার 5টা রাস্তার 5 দিকে ঘোড়া এবং সুভাষ বোস পয়েন্ট করছেন, ল্যাজটা কোনো দিকে, মুখটা কোনো দিকে, ভূপেন বোস, বিটি রোড, চিত্তরঞ্জন এভিনিউ, সেই সময়কার গুগল ম্যাপ কলকাতা শ্যামবাজারে গেলে মানুষের জন্য। শ্যামবাজারের স্ট্যাচুর কথা যদি বলি, তাহলে আমি আর কিছু স্ট্যাচুর ব্যাপারে বলবো। আপনারা যখনই কোনো বীর সেনা যোদ্ধা, কোনো রাষ্ট্রনায়ক, তাদের যদি ঘোড়ার পিঠে কোনো স্ট্যাচু দেখেন, আপনি যদি দেখেন সেই ঘোড়ার স্ট্যাচুটির একটা পা বাতাসে উঠে আছে, ইট মিনস দ্যাট দি পার্সন ওয়াজ ইনজিওর্ড ইন ওয়ার, হি ওয়াজ উন্ডেড, দ্য রাইডার। যদি দেখেন দুটো পা বাতাসে উঠে আছে ঘোড়াটার, two hooves, that indicates that the rider was killed in the battle. আর যদি ঘোড়ার 4টে পা মাটির ওপরে থাকে, তাহলে জানতে হবে the rider died a natural death, old age maybe. ঘোড়া এবং ভারতীয় ইতিহাসের যুদ্ধ বিজয়ের মহান গল্প অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অন্তত দ্বিতীয় সহস্রাব্দ থেকে ভারতীয় উপমহাদেশে ঘোড়ার অস্তিত্ব রয়েছে। ভারতীয় উপমহাদেশে ঘোড়ার সবচেয়ে বিতর্কিত অস্তিত্ব 1600 খ্রিস্টপূর্বাব্দের শুরুর দিকের সোয়ান সংস্কৃতির সময় থেকে। ঐতিহ্যগতভাবে ভারতীয় সৈন্যরা হাতির উপর বসত, যা বিদেশি হানাদারদের দ্বারা ব্যবহৃত ঘোড়ার তুলনায় ধীর ছিল। এটি তাদের একটি উল্লেখযোগ্য সুবিধা। ভারতীয় শাসকেরা যুদ্ধে ঘোড়ার সম্ভাবনা বোঝার পরে তারা যুদ্ধে ঘোড়ার ব্যবহার মহারাজরা অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়েছে। ঘোড়ার ইতিহাস বিশদভাবে আলোচনা করলে দেখা যাবে ঘোড়ার প্রতীকবাদ হলো পৌরাণিক কাহিনী, ধর্ম, লোককাহিনী, শিল্প, সাহিত্য এবং মনোবিশ্লেষণে ঘোড়ার প্রতিনিধিত্বের অধ্যয়ন এবং তার একটি প্রতীক হিসেবে, যার বিমূর্ত ধারণাকে বোঝাতে চতুর্ভুজ প্রাণীটির শারীরিক বাস্তবতার বাইরে। পৌরাণিক এবং কিংবদন্তি ঘোড়াগুলি প্রায়শই বিস্ময়কর ক্ষমতার অধিকারী হয়। ঘোড়ার বৈশিষ্ট্যযুক্ত বেশিরভাগ গল্পে প্রকাশিত সেন্টার মিথের মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে প্রাণীর প্রবৃত্তিকে একত্রিত করে রাইডার তার মাউন্টের সঙ্গে এক হতে চায়। সামরিক আধিপত্যের প্রাণী হিসেবে ঘোড়ার ভাবমূর্তি ফ্রান্সে এতটাই প্রকট হয়ে ওঠে যে তৃতীয় প্রজাতন্ত্রের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কোনো রাষ্ট্রপ্রধান ঘোড়ায় চাপার সাহস আর করেননি। যাই হোক, 14ই জুলাই বাস্তিল দিবসের সামরিক কুচকাওয়াজের এটি একটি বৈশিষ্ট্য ছিল। ধর্মঘটকারী শ্রমিকরা ঘোড়সাওয়ারকে পিছনে ঠেলে দেয় এবং এটি ছিল সেনাবাহিনীর উপরে শ্রমিকদের আধিপত্যের একটি শক্তিশালী লক্ষণ। যদিও ঘোড়সাওয়ারদের দ্বারা নিপীড়ন বেশিরভাগ দেশে অতীতের বিষয়, তবু এই প্রতীকী চিত্রটি চিরস্থায়ী হয়। তবে ঘোড়া এবং রাজ পরিবারের মধ্যে যোগসূত্র অনেক সভ্যতায় বিদ্যমান রয়েছে, বিশেষ করে পারস্যদের মধ্যে।
পশ্চিমা রাজারা প্রায়শই তাদের নিজস্ব অশ্বারোহী মূর্তি বা প্রতিকৃতি তৈরি করতেন। ঘোড়ার পিঠ একটি সিংহাসন হিসেবেও কাজ করত, তাদের মঙ্গল মহিমা এবং সার্বভৌম ক্ষমতার গুণাবলী বৃদ্ধি করত। এবার আসছি ঘোড়া সংক্রান্ত কিছু পৌরাণিক কাহিনী, কিছু ধর্ম, কিছু লোক কাহিনী। প্রথমেই আইরিশ এঞ্জেল ফেয়ারি আইন বা রেড মেয়ার দেবী। আইরিশ লোককাহিনীর গায়কেরা প্রায়শই এঞ্জেল ফেয়ারি আইন সম্পর্কে গান করেন যে তিনি তার ভক্তদের দৃঢ়তা এবং উর্বরতা প্রদান করেন। আইন একটি সুন্দর রেড মেয়ার, একটি লাল ঘোড়া রূপে আবির্ভূতা, এবং বিভিন্ন অঞ্চলে তাকে পুজো করা হয়। ওডিন, নর্স পৌরাণিক কাহিনী একচোখা নীতি দেবতা ওডিনের উপস্থিতিতে বিশ্বাস করে। এখানে প্রাচীন লিপিগুলি স্লিপনির নামক 8 পা বিশিষ্ট একটি ধূসর ঘোড়ার কথা বলে। স্লিপনির ছিল একটি জাদুকরী স্ট্যালিয়ন যা আকাশে এবং জমির উপর দিয়ে সহজেই সমানভাবে দৌড়তে পারত। পৌরাণিক কাহিনী এও বলে যে কৌশলী দেবতা লোকি হলেন এই 8 পায়ের ঘোড়ার মা এবং বাবা দুই। সূর্যের 7টি ঘোড়া। হিন্দু পুরাণ অনুসারে সূর্য হলেন নবগ্রহ বা শাস্ত্রীয় গ্রহগুলির প্রধান এবং হিন্দু জ্যোতিষ শাস্ত্রের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত। সূর্য একজন দৈব এবং শক্তিশালী পুরুষ যিনি 7টি ঘোড়া দ্বারা সুসজ্জিত একটি রথে চড়েন। এই 7টি ঘোড়া গায়ত্রী, বৃহতী, উষ্ণী, জগতী, ত্রিস্তুভ, অনুষ্ঠুভ এবং পঙ্ক্তির কথা আমরা জানি। তবে এই 7টি ঘোড়া 7টি সুর এবং 7টি রঙের প্রতিনিধিত্ব করে। অনেকেই সূর্যের 7টি ঘোড়াকে সপ্তাহের 7 দিনের আইডিওগ্রাম বলেও দাবি করে। ইপোনা, কেল্টিক ঘোড়া দেবী ইপোনা পশ্চিম ইউরোপে এবং রোমের একটি বিশেষ ব্যক্তিত্ব ছিলেন। প্রাচীন রোমান অশ্বারোহী বাহিনী তাকে মহিমান্বিত করে। ইপোনা কর্ণগোপিয়া সহ একটি ঐশ্বরিক সাদা ঘড়ি রূপে উপস্থিত হয়েছিলেন এবং উর্বরতা প্রদান করেছিলেন। প্রাচীন রোমান পাঠ্য অনুসারে তিনি ঘোড়া, ঘোড়সাওয়ার এবং বীরত্বের রক্ষক ছিলেন। কিছু রোমান গ্রন্থে ইপোনাকে মাতৃদেবী হিসেবে চিত্রিত করা হয়েছে। রোমানদের আশা মাদার দেবী ইপোনা তাদের উপর সমর্থন, প্রাচুর্য এবং উর্বরতা বর্ষণ করবেন। পোসাইডন, সমুদ্রের দেবতা এবং জলজ অস্তিত্বের রক্ষক। পোসাইডন ছিলেন ক্রোনাসের পুত্র এবং জিউসের ভাই। তার পিতাকে ক্ষমতাচ্যুত করার পর পোসাইডন সমুদ্রের দায়িত্ব পেয়েছিলেন এবং সমুদ্রের দেবতা হিসেবে গণ্য হন। পোসাইডনকে প্রায়শই ডানাযুক্ত টকটকে সাদা ঘোড়া পেগাসাসের স্রষ্টা হিসেবে চিহ্নিত করা হয়। ইউনিকর্ন, ইউনিকর্ন বা এক শৃঙ্গ হলো স্বর্গীয় ঘোড়া। এরা অলৌকিক ক্ষমতা সম্পন্ন পৌরাণিক প্রাণী। তাদের গতি আলোর গতির সঙ্গে তুলনীয়। সাধারণ সময়ে এরা শান্ত ও পবিত্র হলেও প্রয়োজনে প্রচন্ড বুদ্ধিমান ও শক্তিশালী। মধ্যযুগীয় লেখকরা এইভাবে ইউনিকর্ন খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন ইউনিকর্ন এমন একটি অলৌকিক প্রাণী যার একক শিং ঈশ্বরের একত্বকে প্রতিনিধিত্ব করে। দেবরাজ ইন্দ্রের ঘোড়া উচ্চৈশ্রবা ছাড়াও কল্কির ঘোড়া দেবদত্ত এবং সূর্যের 7টি ঘোড়ার কথা বললাম। কথিত আছে সমুদ্র মন্থন থেকে আবির্ভূত উচ্চৈশ্রবা নাকি দেবরাজ ইন্দ্র ছাড়াও অসুররাজ বালিরও বাহন ছিল। এবার আসছি একটি পুজোর কথায়। 1826 সালে চুঁচুড়ায় বারোয়ারি পুজো শুরু হয়। পুজোর শুরুতেই শাক্ত আর বৈষ্ণবদের মধ্যে রীতিমতো গোল বাঁধে। কোনো মতে পুজো শুরু হয় কিন্তু বিসর্জনের সময় পুনরায় গোল বাঁধে। বৈষ্ণবরা বলেন ঘট বিসর্জন হয়ে গেছে, তাই তারা আর কোনো খরচ বহন করবেন না। এরপর স্থির হয় পরবর্তী পুজোতে বাহনের রথ বদল হবে। পরবর্তীকালে বৈষ্ণবদের মূর্তিতে বাহন হিসেবে রাখা হয় ঘোটকমুখী সিংহ। অন্যদিকে শাক্তদের ক্ষেত্রে চিরাচরিত সিংহই বহাল থাকে। তবে অনেকেই আবার আরেকটি কথা বলে। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপূজায় শুরু করেন এক নতুন রীতি। সেই রীতি অনুযায়ী মহালয়ার দিন থেকে রাজ্যের মঙ্গল কামনায় শুরু হতো একটি যজ্ঞের। খুব স্বাভাবিকভাবেই সেই অনুসারে দেবীর সাজেও তাই ছিল যোদ্ধার বেশ। সেই কারণেই দেবীর বাহন এখানে ঘোটক রূপ। এবারে আসছি ভারতীয় এবং বহির্বিশ্বের কিছু ঐতিহাসিক ঘোড়ার কথা বলব। ঘোড়া হলো প্রাচুর্যপূর্ণ যুদ্ধের প্রাণী। প্রথমেই চেতক, মহারানা প্রতাপের ত্রাণকর্তা। তিনি হলদিঘাটের যুদ্ধের আসল নায়ক ছিলেন। চেতক বাতাসে উঁচু করে আস্ফালন করে শত্রু মানসিং এর হাতির কপালে কুর লাগিয়ে দেন। এরপর তার একটি পায়ে মারাত্মক ক্ষত হয়। চেতকের গায়ে একটি নীল আভা ছিল এবং সেই জন্যই মহারানা প্রতাপকে নীল ঘোড়ার সওয়ার হিসেবে সম্বোধন করা হতো। যুদ্ধক্ষেত্রে চেতক মারা যাওয়ার সময় রানা প্রতাপ তার শিরস্ত্রাণ খুলে চেতকের জন্য প্রার্থনা করেন।
ট্রাভেলার। এই বীরত্বপূর্ণ ঘোড়াটি নিয়ে রবার্ট ই লি আমেরিকান গৃহযুদ্ধে লড়াই করেছিলেন। ঘোড়ার জনপ্রিয়তার কারণে রবার্ট লি সবসময় শত্রুপক্ষের প্রাথমিক লক্ষ্য ছিল। বুল রানের দ্বিতীয় যুদ্ধের সময় ট্রাভেলার কিছুটা নার্ভাস হয়ে পিছু হটে এবং একটি পেরেকের উপর পা দিয়ে ফেলে এবং তারপরে টিটানাসে সংকুচিত হয়ে মারা যায়। সার্জেন্ট রেকলেস, মার্কিন সেনাবাহিনীর মালিকানাধীন এই অশ্বটি সবচেয়ে সাহসী ওয়ার হর্সগুলোর মধ্যে একটি। কোরিয়ান যুদ্ধের সময় সরবরাহ এবং অস্ত্র বহন এবং আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সার্জেন্ট রেকলেস একটি দুর্দান্ত সাহায্যকারী ঘোড়া ছিল। বীরত্বের পুরস্কার স্বরূপ ঘোড়াটি লাইফ ম্যাগাজিনের 100 সর্বকালের আমেরিকান হিরোদের একজন নির্বাচিত হয়। পালোমো ছিল ভেনেজুয়েলার সামরিক ও রাজনৈতিক নেতা সাইমন বলিভারের ঘোড়া। তার সৌন্দর্যকে দৈর্ঘ্যে বর্ণনা করা হতো কারণ তার চেহারার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল তার লম্বা গড়ন, সাদা রং এবং প্রায় আভূমি চকচকে একটি লেজ। মারেঙ্গো, নেপোলিয়ন বোনাপার্টকে পিঠে বহন করার বিষয়টি অশ্বটিকে বিখ্যাত করে তুলেছিল। ওয়াটারলুর বিখ্যাত যুদ্ধে মারেঙ্গো নেপোলিয়নের সাথে ছিল। মারেঙ্গো মিশরীয় বংশের অন্তর্গত একটি ব্রিড, যাকে 1799 সালে ফ্রান্সে রপ্তানি করা হয়। পরবর্তীকালে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধে মারেঙ্গোর মৃত্যু হয়। আজ চেলসির ন্যাশনাল আর্মি মিউজিয়ামে তার কঙ্কালটি লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। কোমাঞ্চে, মার্কিন সেনাবাহিনীর মালিকাধীন একটি মাস্ট্যাং, কোমাঞ্চে অবসর গ্রহণের পর সেলিব্রিটি হয়ে ওঠে। যুদ্ধে আহত হওয়ার পরেও অশ্বটি একটি বিশেষ অনুষ্ঠানের কুচকাওয়াজে গিয়েছিল এবং তার বীরত্বপূর্ণ সেবার জন্য তার মৃত্যুর পরেও একটি সম্মানজনক সামরিক অন্ত্যেষ্টিক্রিয়া পায়। বুসেফেলাস, আলেকজান্ডার দি গ্রেটের মালিকাধীন বুসেফেলাসের নামে একটি শহর রয়েছে, আলেকজান্দ্রিয়া বুসেফেলাস। মাত্র 13 বছর বয়সে আলেকজান্ডার ঘোড়াটিকে অর্জন করেন এবং তারপর থেকেই ঘোড়াটি তার প্রিয় সঙ্গী হয়ে ওঠে। আলেকজান্ডার এবং ভারতীয় রাজা পোরাসের মধ্যে সংগঠিত ঝিলামের যুদ্ধে নিহত হয় ঘোড়াটি। কোপেনহেগেন, ওয়েলিংটন ডিউকের প্রিয় সঙ্গী ওয়ার হর্স, তিনি ওয়াটারলুর যুদ্ধেও ঘোড়াটিতে চড়েছিলেন। সিনসিনাটি, আমেরিকান সিভিল ওয়ার জেনারেল এবং পরে প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্টের মালিকাধীন 3টি যুদ্ধ ঘোড়ার মধ্যে এটি ছিল অন্যতম। এ তো গেল বহির্বিশ্বের কথা। আসুন আস্তে আস্তে প্রবেশ করি অযোধ্যায়, যেখানে অশ্বমেধ যজ্ঞের কথা শাশ্বত। প্রাচীনকালে ভারতীয় রাজারা তাদের সাম্রাজ্যের সার্বভৌমত্ব প্রমাণ করার জন্য ঘোড়ার ব্যবহার করতেন। রাজার যোদ্ধাদের সঙ্গে থাকা একটি ঘোড়াকে 1 বছর ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেওয়া হতো, যাতে ঘোড়ার দ্বারা অতিক্রম করা অঞ্চলে যে কোনো প্রতিদ্বন্দ্বী রাজার কর্তৃত্বের সঙ্গে বিরোধ করতে পারে এবং তার সঙ্গে থাকা যোদ্ধাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। 1 বছর পর যদি কোনো শত্রু ঘোড়াটিকে বন্দী না করতে পারে, তবে প্রাণীটিকে রাজার রাজধানীতে ফিরিয়ে দেওয়া হতো এবং রাজাকে অবিসংবাদিত সার্বভৌম হিসেবে ঘোষণা করা হতো। রানা প্রতাপের চেতাকের গল্পও আমাদের কাছে অনেক আকর্ষণীয়, কিন্তু আজ আমরা শুনবো এমন এক অসাধারণ রাজার গল্প, ঘোড়া নিয়ে যার অনেক কাহিনী আজও কাশিমবাজারে কান পাতলেই শোনা যায়। ইতিহাসে বর্ণিত আছে রাজা আদিশু, যিনি 9ম শতাব্দীতে বাংলায় রাজত্ব করেছিলেন, তিনি ধর্মীয় আচার পালনের জন্য কনৌজ থেকে 5 জন পুরোহিতকে নিয়ে আসেন। এই 5 জন ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন দক্ষিণ ভারতীয়, তার নাম ছিল অযোধ্যা নারায়ণ রায়। এই রায় পরিবারের প্রতিষ্ঠাতা। তার মেধাবী সেবার প্রশংসায় তৎকালীন নাজিম তাকে রায় উপাধি দিয়েছিলেন। এমনকি রাজা কমলারঞ্জন রায়ের ব্যক্তিগত কোট অফ আর্মস এই রাজবাড়িতে সুসজ্জিত রয়েছে, যা তৎকালীন ব্রিটিশ সরকার দ্বারা রাজা উপাধিতে ভূষিত মানুষই কেবলমাত্র ব্যবহার করতে পারতেন, মানে only when someone was elevated to the rank of royalty। কাশিমবাজার রায় পরিবারের রাজবাড়িতে প্রবেশ করলে আমরা দেখতে পাবো এমন একজন রাজাকে, যিনি কিংবদন্তি অনুসারে সর্বদা প্রতাপশালী। তিনি ছিলেন রাজা আশুতোষ নাথ রায়। 1876 সালের 7ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। 1898 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কাশিমবাজারে তার বাসভবনে গণদরবার বসে এবং পরবর্তীকালে বাংলার প্রতিনিধি হিসেবে দিল্লির করোনেশন দরবারে তিনি আমন্ত্রিত হন এবং দরবার পদক লাভ করেন। একই বছর তিল্লক এবং সনত রাজাকে উপস্থাপিত করেন তৎকালীন প্রেসিডেন্সি কমিশনার মাননীয় জনাব C.E. বাকল্যান্ড এবং 24শে মে সরকার তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। এই রাজা ছিলেন অত্যন্ত বন্য পশু প্রেমী। তার যেমন বিভিন্ন ধরনের পোষ্য কুকুর ছিল, তেমনই ছিল ঘোড়া রাখার জন্য আস্থাবল। তার একটি ব্যক্তিগত চিড়িয়াখানা ছিল, যেখানে বিভিন্ন ধরনের টিয়া পাখি, চিতাবাঘ, হাতি থাকত।
এবং অনেক রঙিন বন্য তোতা পাখিও সেখানে বাস করত। তিনি এতটাই ঘোড়া প্রেমী ছিলেন যে প্রত্যেকদিন সকালে কাশিমবাজার থেকে ভাবদা পর্যন্ত ঘোড়া ছুটিয়ে চলে যেতেন। এক্ষেত্রে তিনি বহুবার ঘোড়ার পরিবর্তন করেছেন এবং আস্তাবল থেকে প্রায়শই বিভিন্ন জাতের ঘোড়া বের করে নিয়ে চলাফেরা করাই ছিল তার অন্যতম শখ। ওয়েলার হলো অস্ট্রেলিয়ান উপনিবেশের নিউ সাউথ ওয়েলসের প্রজনন উৎস থেকে তৈরি করে আনা একটি ঘোড়ার ব্রিড। রাজা আশুতোষনাথ রায়ের ওয়েলার ঘোড়া ছিল, এমনকি তাদের জন্য একটি আস্তাবলও ছিল। ঘোড়ার রাশ টেনে ধরে রাখা এবং চলন্ত অবস্থায় ঘোড়াকে বসে রাখায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। এমনকি তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে ওয়েলার ঘোড়ায় সাওয়ার হয়ে রাজবাড়ির প্রশস্ত পথের পার্শ্ববর্তী প্রাচীর ডিঙিয়ে চলাফেরা করা ছিল তার নিত্য নৈমিত্তিক অভ্যেস। সেও ছিল এক দেখবার মতো বিষয়। পোলো খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি এই খেলায় বহরমপুর স্কোয়ার ফিল্ডে ব্রিটিশদের হারিয়ে দিয়ে বিখ্যাত হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন দক্ষ শুটার। চিতাবাঘের কবল থেকে অনেক পশুকে যেমন উদ্ধার করেছেন, আবার তেমনি অনেক রাত্রি তিনি গভীর জঙ্গলে শিকার করেও কাটিয়েছেন। প্রজাদের বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি সচেষ্ট থাকতেন। একবার এক অনুষ্ঠানে বর্তমানে মধুপুর জেলখানার কাছে একটি বন্য বাঘ এসে উপদ্রব শুরু করে। স্বাভাবিকভাবে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। এই সময় তিনি নিজের পিস্তল ব্যবহার করে সেই বাঘটিকে মেরে ফেলতে সমর্থ হন এবং অনেকের প্রাণ রক্ষা করেন। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এই কাশিমবাজার রায় পরিবারের রাজবাড়ির ঐতিহ্য সর্বোচ্চভাবে স্থান দখল করে। সে সময় প্রজাদের রক্ষণাবেক্ষণ এবং রাজবাড়ির রাজন্য ভাতার সম্মান রক্ষার্থে প্যালেসের ঠিক মাথার উপরে যে রাজকীয় লোগোটি বিরাজ করছে, সেটি তদানীন্তন ব্রিটিশ সরকারের দেওয়া সম্মান। একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন ইংল্যান্ড ও স্কটল্যান্ড এই দুই দেশের সম্মেলক প্রতীকচিহ্ন স্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের ক্রাউন আগলে দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী একটি সিংহ এবং স্কটল্যান্ডের প্রতিনিধিত্বকারী একটি ইউনিকর্ন। আজ এই পুণ্য লগ্নে আসীন সমস্ত মানুষকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা। স্যার, ম্যাডাম এবং পল্লবদাকে আন্তরিক কৃতজ্ঞতা এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ কৃতজ্ঞতা হৈমন্তী বন্দ্যোপাধ্যায়কে, যিনি রিসার্চ ভিত্তিক লেখাটি আমাকে পাঠিয়েছেন, এবং শুভায়নকে শুভেচ্ছা ও ভালোবাসা আমাকে এই মঞ্চে সংগত ও সাহায্য করবার জন্য। সৌপর্ণ গাঙ্গুলি, যে আমাকে এই ভিডিওটি তৈরি করে দিয়েছে, এবং এনাদের সকলের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক যে কজন উপস্থিত আছেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।